রাতের নীরবতা আরও তীব্র হল, যেন আশেপাশের সবাই বিশ্রামে মগ্ন। নিশাচর পাখি আর দূরপাল্লার বাসের শব্দ ভেসে আসে দীর্ঘ সময় পরপর। বেডের ওপর বসে আছে দুজনে, দরজাটা ভেতর থেকে লক করা, চারপাশে মৃদু আলো, আর সেই আলোয় একে অপরের চোখে ডুবে যাচ্ছে অনিকেত আর সায়না। কিছুক্ষণ পর অনিকেত ধীরে ধীরে সায়নাকে নিজের একদম কাছাকাছি এগিয়ে গেল। এরপর আলতো করে সায়নার কপালে ঠোঁট ছোঁয়ালো। মাতাল কণ্ঠে বলল, এত ভালোবাসো কেন আমাকে? সায়না মুচকি হেসে বলল, কারণ তুমি আমাকে আমার চেয়ে বেশি ভালোবাসো। তুমি যতই দূরে থাকো, তোমার ভালোবাসা আমাকে এমনভাবে আচ্ছন্ন করে রাখে যে সবসময় মনে হয় তুমি আমার মধ্যে মিশে আছো। যদিও শারীরিকভাবে অনেক সময় থাকো না, তবুও মনে হয় তুমি আমার সাথেই আছো সবসময়। বলতে পারো তোমাকে ভালোবাসি, কারণ নিজের সত্তাকে তোমার থেকে বিচ্ছিন্ন করতে পারি না। তুমি আছো মানেই সায়না আছে। তোমার আর আমার জীবন একই সুতোয় বাঁধা। অনিকেত আরও একটু গভীরভাবে জড়িয়ে নিল সায়নাকে। কিছুক্ষণ চুপ করে রইল দুজনেই, যেন নীরবে একে অপরকে অনুভব করছে। রাতের নিস্তব্ধতা ভেদ করে একে অপরের হৃদয়ের স্পন্দন কানে আসছে। নীরবতা ভেঙে অনিকেত বলল, ডাক্তারদের জীবনটা খুব কঠিন, জানো তো। অনেক সময় তোমাকে সময় দিতে পারি না, নিজের কাছেই খারাপ লাগে। কিন্তু কি করব, ওটাও তো আমার দায়িত্ব। ডাক্তার হয়েছি, মানব সেবা করা আমার ধর্ম। সায়না মাথা নাড়িয়ে বলল, আমি তো জানতাম কাকে বিয়ে করছি। তুমি শুধু আমার নও, অনেক মানুষেরও। তাই তোমাকে ভাগ করে নিতে শিখেছি। তাদের কাছে তুমি সেবক, আর আমার কাছে তুমি আমার পৃথিবী। অনিকেত মুগ্ধ চোখে তাকিয়ে রইল তার অর্ধাঙ্গিনীর দিকে। তুমি না থাকলে আমি এত সহজে এগিয়ে যেতে পারতাম না সায়না। সায়না মুচকি হেসে বলল, আর তুমি না থাকলে আমি এতটা ভালোবাসা পেতাম না। তাই দেনা পাওনার হিসেব বাদ দাও ডাক্তার সাহেব। ভালোবাসায় দেনা পাওনার জায়গা নেই। আমরা দুই দেহ এক প্রাণ। সারা জীবন একে অপরের সুখ দুঃখের সঙ্গী হয়ে হাতে হাত রেখে কাটিয়ে দেব এই ছোট্ট জীবন। অনিকেত আরও গভীরভাবে ছুঁয়ে দিতে লাগল সায়নাকে। পবিত্র ভালোবাসায় ডুবে যেতে লাগলো একে অপরের মাঝে। দেহের ভালোবাসা যখন হৃদয় স্পর্শ করে, তখন পৃথিবীটা এক টুকরো স্বর্গ হয়ে ওঠে। নয়না ঘুম থেকে উঠে বুঝতে পারছে শরীরের প্রতিটা কোণে যেন এক অদ্ভুত ক্লান্তি আর সুখ ছড়িয়ে আছে। জিয়ানের কথা মনে পড়তেই তার গাল লাল হয়ে উঠল। লজ্জায় ভরে গেল নয়নার দেহমন। দু হাতে মুখ ঢেকে কিছুক্ষণ বসে রইল। ধীরে ধীরে উঠতে গিয়ে উফ, কোমরে হাত দিয়ে আবার শুয়ে পড়ল। জিয়ান চোখ না খুলেই হেসে বলল, কি হলো বাটার মাশরুম, উঠতে কষ্ট হচ্ছে? নয়না লজ্জা পেয়ে বলল, চুপ, তোমার জন্যই এই অবস্থা। জিয়ান এবার চোখ খুলে নয়নার দিকে তাকালো, চোখে দুষ্টুমি। আমার জন্য নাকি? আমাদের জন্য, মিসেস চৌধুরী। নয়না বালিশ ছুঁড়ে মারল জিয়ানের দিকে। একদম কথা বলবে না আমার সাথে, একটুও লজ্জা নেই তোমার, নির্লজ্জ লোক। জিয়ান হেসে নয়নাকে নিজের দিকে টেনে নিল। কাল রাতে তো চুপ ছিলে না বেবি, আর এখন সব দোষ জিয়ান ঘোষের? জিয়ান বলে নয়না চোখ বড় বড় করে তাকালো। আচ্ছা আচ্ছা, আর বলবো না, আমি কোনো কথাই বলবো না বাটার মাশরুম। বলেই নয়নার কপালে আলতো চুমু খেলো সে। আজ কোথাও বেরোবো না, পুরো দিনটা শুধু তোমার সাথে কাটাবো। বেরোবো না মানে? ঘুরবো সারাদিন। এখন কটা বাজে? এই তো 1টা বাজবে। তাহলে আমরা 4টের পর বেরোবো, রাত 12টায় ফিরব। উফ, আমার জান। নয়না একটু থেমে বলল, জানো আমি ভয় পাচ্ছি। আবার ভয়? জিয়ান ভ্রু কুঁচকে নয়নার দিকে তাকালো। না, আগের মতো না। এখন ভয় হচ্ছে এই সুখটা যদি হারিয়ে যায়, যদি আবার কোনো ঝড় এসে সব এলোমেলো করে দিয়ে যায়। জিয়ান এবার সিরিয়াস হয়ে গেল। নয়নার হাত শক্ত করে ধরে বলল, শোনো, যা হারিয়ে যাওয়ার ছিল সব আগেই হারিয়েছে। এবার যা আছে তা শুধু আমাদের, কেউ এবার আমাদের আলাদা করতে পারবে না। নয়নার চোখ ভিজে উঠল। প্রমিস? জিয়ান নয়নার কপালে চুমু দিয়ে বলল, প্রমিস। দুজনের হাত একসাথে আরও শক্ত করে জড়িয়ে ধরল একে অপরকে। ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেয়ে রেস্ট করে নিল দুজনেই। নয়না আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। আজ সে হালকা নীল রঙের একটা শাড়ি পরেছে, চুলগুলো খোলা, চোখে সামান্য কাজল। সিম্পল সাজ, অথচ অপূর্ব দেখাচ্ছে নয়নাকে। পেছন থেকে জিয়ান এসে নয়নাকে আয়নায় দেখেই থমকে দাঁড়ালো। তুমি কি প্রতিদিন এমন সুন্দর হয়ে যাও কি করে? নাকি আজ একটু বেশি সুন্দর হবার চেষ্টা করেছ? নয়না হেসে বলল, তোমার চোখটাই সমস্যা, সবসময় বাড়িয়ে দেখো। মোটেই আমাকে অত সুন্দর লাগছে না। জিয়ান এগিয়ে এসে নয়নার কাঁধে থুতনি রাখল। না, আমার চোখ ঠিকই দেখেছে। আজকে আমার বউকে নিয়ে ঘুরতে বের হব, তাই একটু বেশি ভালো করে দেখছি। আজকে আমার অর্ধাঙ্গিনী কি আসমানের পরি লাগছে? নীল পরি।
নয়নার গাল লাল হয়ে উঠল। চলবে নাকি আয়নার সামনে দাঁড়িয়ে শুধু প্রশংসাই করবে? চলবে তো অবশ্যই, তবে একটা শর্ত আছে। কিসের শর্ত? জিয়ান নয়নার কানের কাছে ফিসফিস করে বলল, আজ সারাদিন আমার হাত ছাড়বে না। নয়না জিয়ানের দিকে এক নজর তাকিয়ে থেকে ধীরে ধীরে তার হাতটা জিয়ানের হাতে রেখে দিয়ে মুচকি হেসে বলল, ছাড়ব না। সমুদ্রের ধারে এসে দুজন পাশাপাশি হাঁটছে। পায়ের নিচে নরম বালি, সামনে অসীম নীল জলরাশি। ঢেউ এসে বারবার ছুঁয়ে যাচ্ছে তাদের পা। নয়না হঠাৎ জিয়ানের হাত ছেড়ে দৌড়ে একটু সামনে চলে গেল। জিয়ান, ধরতে পারো তো ধরো। জিয়ান হেসে বলল, এই চ্যালেঞ্জ কিন্তু বিপজ্জনক হবে মিসেস। নয়না সমুদ্রের পাড়ে দৌড়াচ্ছে। জিয়ান তার পেছন পেছন দৌড়াচ্ছে আর বলছে, তুমি কিন্তু শর্ত ভঙ্গ করেছ, এর শাস্তি কিন্তু রাতে পাবে। জিয়ান দৌড়ে গিয়ে নয়নাকে পেছন থেকে জড়িয়ে ধরল। নয়না চমকে উঠল। এই, ছেড়ে দাও। না, ধরেছি যখন এখন আর ছাড়ছি না জান। নয়না হাসতে হাসতে বলল, মানুষ দেখছে, কি ভাববে সবাই? জিয়ান নয়নার কানের কাছে মুখ এনে বলল, দেখুক, আমার বউকে আমি ভালোবাসছি, এতে লজ্জার কি? পুরো পৃথিবীর মানুষ জানুক আমি আমার অর্ধাঙ্গিনীকে ভীষণ ভীষণ ভালোবাসি। নয়না চুপ হয়ে দাঁড়িয়ে রইল, শুধু তার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। কিছুক্ষণ পর দুজন বালির ওপর বসে পড়ল। নয়না নিজের আঙুল দিয়ে বালিতে কিছু লিখছে। জিয়ান তাকিয়ে বলল, কি লিখছ? নয়না একটু লজ্জা পেয়ে বলল, দেখবে না। জিয়ান জোর করে তাকিয়ে দেখল, ভেজা বালুর ওপর লেখা, জিয়ানের অর্ধাঙ্গিনী সুনয়না। জিয়ান মুচকি হেসে বলল, এটা বিলবোর্ডে লিখে শহরের অলিগলিতে টাঙিয়ে দিলে কেমন হয়? নয়না চোখ বড় করে বলল, চুপ, একদম উল্টোপাল্টা কথা বলবে না। সুনয়না, এই যে সুন্দর চোখের অধিকারিণী, মেঘ বালিকা, তুমি কি জানো তোমার এই রাগী চোখ দুটো আমার হৃদয়ে ভালোবাসার উত্তাল ঢেউ তোলে? নয়না জিয়ানের কাঁধে মাথা রেখে বলল, এসব কথায় গলছি না হো, রাগ দেখালে ভয় পেতে হবে। বউয়ের রাগ কিন্তু সহজে নিলে চলবে না জানাব। জিয়ান হুট করে বালির উপর হাত রেখে লিখল সুনয়না। এরপর শব্দ করে বলল, এই নামটা আমি শুধু বালিতে না, আমার হৃদয়ে লিখে রেখেছি। সমুদ্রের পানি হয়তো এই নাম মুছে ফেলবে, কিন্তু যতদিন আমি বেঁচে আছি আমার হৃদয় থেকে এই নাম কেউ মুছতে পারবে না। যদি কখনো মুছে যায়, তাহলে প্রতিদিন নতুন করে লিখতে হবে। আর আমি প্রতিদিন আমার হৃদয়ের নতুন নানা রঙে তোমার নাম লিখব। প্রতিদিন, যতদিন নিঃশ্বাস নেব ততদিন। বিকেলের দিকে হালকা ঝোড়ো হাওয়া বইতে শুরু করল। নয়না একটু শীত শীত অনুভব করছিল। জিয়ানকে বলল, চলো এবার ফিরে যাই, আজ রাত কটায় ফ্লাইট? জিয়ান নিজের শার্ট খুলে নয়নার কাঁধে জড়িয়ে দিল। আজ রাত 9:30টায়। যাওয়ার জন্য এত ব্যস্ত হচ্ছ কেন? আমার তো ইচ্ছে করছে এখানেই থেকে যেতে। চলো না, বাকিটা জীবন এভাবেই কাটিয়ে দিয়ে দুজনে। তুমি কি জানো মেয়ে মানুষের শান্তি কিসে? তুমি জানালেই তো হয়। সংসারে। মেয়ে মানুষ গুছিয়ে সংসার করতে ভালোবাসে। আমি সবাইকে ছেড়ে এভাবে ভালো থাকতে চাই না। আমি সবাইকে নিয়ে একসাথে সুখে দুঃখে ভালোবেসে ভালো থাকতে চাই। আমি আমার পূর্ণ সংসার চাই। জিয়ান নয়নার সামনে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে বলল, তুমি যতটা সুন্দর তার চেয়েও বেশি সুন্দর তোমার চিন্তাধারা। তুমি খুব ভালো মনের একজন মানুষ। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, তোমার মতো একজন অর্ধাঙ্গিনীকে জীবন সঙ্গিনী হিসেবে পেয়েছি। আলহামদুলিল্লাহ। নয়না কথা ঘুরিয়ে বলল, তোমার ঠান্ডা লাগবে না? জিয়ান এক চোখ টিপে বলল, আমি তো উষ্ণ মানুষ, আবার এমন হট স্পাইসি বউ কাছাকাছি থাকলে দেহ মন জুড়ে 1000 ডিগ্রির তাপমাত্রা শরীর জুড়ে ঝটকা মারে। নয়না নিচের দিকে তাকিয়ে বলল, বেশরম, এই তোমার কি একটুও লজ্জা টজ্জা নেই? আমি কি শহরের দেওয়াল জুড়ে বিজ্ঞাপন দেব যে আমার বউয়ের সামনে আমি নির্লজ্জ? তার কাছে বাসর রাতেই সব লজ্জা বিসর্জন দিয়ে আমি সব সময় অসভ্য থাকতে চাই। নয়না হাঁটা শুরু করল। জিয়ান পিছু পিছু আস্তে আস্তে বলল, একটা কথা বলি? মাত্র একটা কথা বলবে? জিয়ান নয়নার হাত ধরে বলল, এই মুহূর্তটা আমি থামিয়ে রাখতে চাই অন্তকাল ধরে। আমি তোমার আমার মাঝে আর কোনো দূরত্ব চাই না বাটার মাশরুম। আমি শুধু তোমার সাথে ভালোবাসায় ভালো থাকতে চাই বাকিটা জীবন। নয়না একটু চুপ করে থেকে বলল, সময় তো থামানো যায় না, তবে মনে রাখা যায়। নয়না জিয়ানের হাত ধরে নিজের বুকের বাঁ পাশে রেখে বলল, এখানে স্মৃতি সৌধ করে রেখে দাও, কখনো হারাবে না। সময় ধরে রাখা না গেলেও ভালো মুহূর্তকে স্মৃতিবন্দী করে রাখা যায়। জিয়ান চোখ বন্ধ করে অনুভব করল সেই স্পর্শ। ঢেউয়ের শব্দ, বাতাস আর দুজনের নিঃশ্বাস সব মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তি। ইস, যদি সময় এখানেও থমকে যেত। সূর্য ধীরে ধীরে ডুবতে শুরু করেছে।
আকাশে লাল কমলা রঙের সোনালি আভা ধীরে ধীরে বিলীন হচ্ছে। জিয়ান বলল, চলো সূর্যাস্তটা একটু কাছ থেকে দেখি। দুজন পাশাপাশি দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছে। নয়না আলতো করে মাথা রাখল জিয়ানের কাঁধে। জিয়ান, নিজেকে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। জিয়ান মৃদু হেসে বলল, আমি জানি, কারণ আমিও সেটাই অনুভব করছি। ঢেউ এসে আবার ছুঁয়ে গেল তাদের পা, আর সেই মুহূর্তে পৃথিবীর সব শব্দ যেন মিলিয়ে গিয়ে শুধু তাদের দুজনের নীরব ভালোবাসা জড়িয়ে গেল অনুভূতি জুড়ে। কোনো রকম হইচই ছাড়াই গত শুক্রবার অন্তর আর নীলাঞ্জনার বিয়ে কাজী অফিসে সম্পন্ন হয়েছে। অন্তর তালুকদার বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে নীলাঞ্জনাকে তার ছেলেকে সঙ্গে করে নিজের বাসায় নিয়ে এসেছে। অন্তরের মা হাসি মুখেই সবটা মেনে নিয়েছে। এতেই যদি তার ছেলে সুখে থাকে তবে সে তাতেই খুশি। নীলাঞ্জনা নীল রঙের একটা জামদানি শাড়ি পরে অন্তরের ঘরে বসে আছে। অজানা কারণে তার চোখ থেকে অনবরত অশ্রু ঝরে পড়ছে। একটা ভালোবাসার জন্য সে কত কিছু ত্যাগ করেছিল, অথচ তার কপালে না জুটল ভালোবাসা, না জুটল সংসার। আজ এখানে এভাবে বসে থাকতে হবে, সেটা কি কখনো কল্পনায় ছিল? জীবন মানুষকে কখন কোন জায়গায় নিয়ে দাঁড় করায় মানুষটা কল্পনাও করতে পারে না। এ বাড়িতে নীলাঞ্জনার 5টা দিন কেটে গেছে। কেমন দম বন্ধ করা একটা অনুভূতি। এই 5 দিনে অন্তর নীলাঞ্জনার সাথে তেমন কোনো কথা বলেনি। নিহালের সাথে খেলেছে বা প্রয়োজনীয় যা কথা হয়েছে ওইটুকুই। আজ নীলাঞ্জনা রাতের খাবার রান্না করছে। অন্তরের মায়ের কাছ থেকে অন্তরের পছন্দের খাবারের তালিকা নিয়ে সেখান থেকে বেছে বেছে কিছু আইটেম রান্না করেছে। ভুনা খিচুড়ি, মুরগির রেজালা, চিংড়ি মাছের ভর্তা, বেগুন ভাজা, বিন্নি চালের পায়েস। রান্না শেষ করে টেবিলে খাবার সাজিয়ে রেখে সে ঘরে এলো। এসে দেখল নিহাল ঘুমিয়ে আছে। অন্তর কপালে হাত দিয়ে জানালার বাইরে তাকিয়ে আছে। নীলাঞ্জনা নিজেকে জিজ্ঞেস করল, আচ্ছা অন্তর কি কাঁদছে? এরপর হালকা কাশি দিয়ে অন্তরের ধ্যান ভাঙল। অন্তর দ্রুত হাতে চোখের জল মোছার জন্য হাত তুলতেই নীলাঞ্জনা তার হাত ধরল, বলল, এই কাজটা না হয় আমি করে দিই। বলেই নিজের শাড়ির আঁচল দিয়ে অন্তরের চোখের জল মুছে দিল। তারপর বলল, তোমার সুখের ভাগই তো হতে পারবো না, আমাকে না হয় তোমার দুঃখের ভাগ দিও। অন্তর বলল, আমি কাঁদছিলাম না, চোখে মনে হয় কিছু পড়েছে। আমাকে মিথ্যে বলার কিন্তু কোনো অপশন নেই, কারণ বয়সে কিন্তু আমি তোমার থেকে 1 বছর 2 মাস 13 দিনের বড়। অন্তর বলল, খুব খিদে পেয়েছে, খাবার খাবো, বলেই উঠে দাঁড়ালো। নীলাঞ্জনা অন্তরের হাত ধরে বলল, আমি জীবনে স্বামীর সুখ পাইনি। আচ্ছা, আমার কি স্বামী নিয়ে সুখী হওয়ার ভাগ্য নেই? একটা মানুষ কি এতটা দুর্ভাগা হতে পারে? তুমি আমাকে কেন এই বিয়ে নামক বন্ধনে জড়ালে? আর কেনই বা বারবার মনে করিয়ে দিচ্ছ যে তুমি আমার উপর করুণা করছো? অন্তর বলল, তুমি ভুল ভাবছো নীলাঞ্জনা। আচ্ছা, এত করুণা যখন করেছো তবে কি করুণা করে ভালোবাসা যায় না? তুমি না হয় আমায় করুণা করেই ভালোবাসো, তবুও বারবার এটা মনে করিয়ে দিও না যে তুমি বিয়েটা শুধু সমাজের লোক দেখানোর জন্য করেছো। আমিও মানুষ, আমারও মন আছে, কষ্ট আমারও হয়। অন্তর নিজের হাতে নীলাঞ্জনার চোখের পানি মুছে দিল, বলল, আমাকে একটু সময় দাও। আমার জন্য সবকিছু ভুলে নতুন করে শুরু করা এতটা সহজ নয়। আমাকে একটু সময় দাও, আমি তোমাকে নিরাশ করব না। নীলাঞ্জনা অন্তরকে জড়িয়ে ধরল, নরম স্বরে বলল, তুমি যদি এভাবে অতীত স্মরণ করতে থাকো তবে কখনো সেই দিন আসবে না। আমি জানি সহজ নয়, কিন্তু চেষ্টা করতে হবে। আমাকে এভাবে ইগনোর করে দূরে সরিয়ে রাখলে কি কোনোদিন আমাদের মধ্যে সবকিছু সহজ হবে? যেভাবেই হোক আমরা একে অপরের মাঝে জড়িয়ে গেছি। আমাকে এভাবে ইগনোর করো না, আমার অনেক কষ্ট হয়। এই বাড়িতে তুমি ছাড়া আমার আপন কে আছে? অন্তর নিজের হাত নীলাঞ্জনার পিঠের দিকে এগিয়ে নিয়ে আবার সরিয়ে নিল। দ্বিতীয়বার নিজের মনের সাথে যুদ্ধ করে জড়িয়ে ধরল নীলাঞ্জনাকে। ফিসফিস করে বলল, আমি তোমাকে আর ইগনোর করব না। আজ থেকে ধীরে ধীরে চেষ্টা করব তোমার স্বামী হয়ে ওঠার। নীলাঞ্জনা আরও শক্ত করে জড়িয়ে ধরল অন্তরকে। কিছুক্ষণ পর অন্তর বলল, সিনিয়র বিয়ে করেছিলাম আমাকে শাসন করে মানুষ করবে বলে, এমা এখন দেখি আমার সিনিয়র বউ বাচ্চাদের মতো কাঁদে। অন্তর পরিবেশ স্বাভাবিক করতেই কথাটা বলল। নীলাঞ্জনা চোখের পানি মুছে বলল, মেয়ে মানুষ কখনো বড় হয় না, জানো না? তবে মেয়ে মানুষ যেমন বাচ্চাদের মতো কাঁদতে পারে, ঠিক তেমনি ভালোবাসা দিয়ে পুরুষকে নিজের আঁচলেও বেঁধে রাখতে পারে, আবার ভুল করলে পিটিয়ে সোজাও করতে পারে। বাপরে বাপ, ডেঞ্জারাস সিনিয়র বউ আমার। এবার আমার ক্ষুধা নিবারণ করার ব্যবস্থা করো। হাত মুখ ধুয়ে টেবিলে আসলেই তো হয়। বলেই নীলাঞ্জনা চলে গেল।
অন্তর দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে কিছুটা হালকা করে মনে মনে বলল, তোকে পারতেই হবে অন্তর, এটাই বাস্তবতা। এটাকে মেনে নিলেই জীবন সহজ আর সুন্দর হবে। পরবর্তী পার্টে গল্প কমেন্ট বক্সে আর এই চ্যানেলে হোম স্ক্রিনে দেওয়া আছে, সবাই দেখে আসবেন।